সবাইকে স্বাগতম 44 BCS এর প্রিলিমিনারি কোয়েশ্চেন সলিউশন সেশনে। সাধারণত আমরা এই সেশনটা লাইভে দিয়ে থাকি প্রতি বছর, বাট এবার আমরা লাইভে দিচ্ছি না, কারণ হচ্ছে লাইভে দিলে নেটওয়ার্ক ডিস্টারবেন্স হয় আর লাইভে অনেক লম্বা একটা সময় চলে যায়। এই কোয়েশ্চেন সলিউশন সেশনটাতে আমরা চাই না আপনাদের এই সময়ে টেনশনের সময়টাতে আপনাদেরকে একটু টেনশনে রাখি। ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি যারা পরীক্ষা দিয়েছেন তারা যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনার কমেন্ট একটু করে দিন, আর না হলে একটু আমাদের এই যে ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে, যদি কখনো প্রয়োজন হয় দেখে নিতে পারবেন আরেকবার। আরেকটা হচ্ছে অন্য সবাই ব্যাপারটা জেনে গেল। তো চলুন শুরু করা যাক আমাদের যে সেশনটি আছে সেই সেশনটিতে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেই প্রশ্নটা হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ উইকেন্ড। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এখানে একটা ব্যাপার আমি বলি, এখানে আপনার অ্যাটও কারেক্ট হতে পারে, অনও কারেক্ট হতে পারে। অ্যাট কারেক্ট হতে পারে এই পার্সপেক্টিভে, আমরা যখন অ্যাট হচ্ছে ব্রিটিশরা এটাকে অ্যাট এক্সপ্রেশনটা ইউজ করে থাকে, আবার আমেরিকান এটাকে অন এক্সপ্রেশনটা ইউজ করে থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কোনটাকে উত্তর নেব, আসলে এখানে দুটোই উত্তর হতে পারে, এবং দুটো উত্তরের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে তাহলে আমরা একটা কথা বলে থাকি দুটোর মধ্যে কোনটা কারেক্ট হবে, আমার মনে হয় পিএসসি এখানে কোনোটাকেই আপনাকে ভুল উত্তর ধরবে না, এবং যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি ধরতেও হয় তাহলে সেক্ষেত্রে প্রথম দিকের যে উত্তরটি রয়েছে, আমরা সাধারণত বলি যে এ এবং বি থাকলে এ দিয়ে দেন, অথবা সি এবং ডি থাকলে সি দিয়ে দেন। সেই পার্সপেক্টিভ থেকে আপনাকে প্রথম উত্তরটা ধরার সম্ভাবনাটা যদি খুব বেশি ক্রিটিক্যাল করে থাকে তাহলে সেটা এটা করতে পারে, বাট আমার কাছে মনে হয় দুটো উত্তরই কারেক্ট হবে এখানে। চলুন পরেরটাতে চলে যাই। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য শিপ? এটা আমরা সবাই জানি, শিপের প্লুরাল ফর্ম হচ্ছে শিপ, সো এখানে আমরা সময় নষ্ট করছি না, যাচ্ছি পরেরটাতে। সুইট অফ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এটা আসলে আমরা এই বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা এটা দেখেছি। সুইট এটা কোন পার্সনের স্পিচ হিসেবে আছে, বা এই সেন্টেন্সে কি ধরনের সেন্টেন্স, এই ধরনের আমরা বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখেছিলাম। তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক এর একটা কোটেশন শেক্সপিয়ারের। সো এটা আমরা অনেকের জানা আছে, যারা একটু কনফিউজ ছিলেন তারা আশা করি ব্যাপারটা জেনে গেছেন। পরের যে কোয়েশ্চেনটি রয়েছে এটা হচ্ছে পোয়েটিক ড্রামা মার্ডার in the Cathedral was written by T.S. Eliot. T.S. Eliotকে সবাই আমরা চিনি, T.S. Eliot আমেরিকান পোয়েট। T.S. Eliot-এর এটা হচ্ছে একটা পোয়েটিক ড্রামা, খুবই ফেমাস একটা পোয়েটিক ড্রামা এটা। All for Love is a drama written by John Dryden. All for Love drama written by John Dryden. Sitting happily the chicken laid eggs. এই জায়গাটার মধ্যে কিছু কথা বলার আছে। সিটিং হ্যাপিলি এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাউন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে সিটিং হ্যাপিলি এটা আদৌ ক্লজ কিনা। আমরা সবসময় একটা কথা বলি যে ভার্ব প্লাস আইএনজির আগে যদি বিভার্ব না থাকে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা ভার্বই না। যেহেতু এই অংশের মধ্যে আমরা কোনো ভার্বই পাচ্ছি না, দেয়ার ইজ নো ভার্ব, কোনো ভার্বই নেই এই জায়গাটার মধ্যে, যেহেতু কোনো ভার্বই নেই এই পার্সপেক্টিভে আমরা এই উত্তরটাকে কোনোভাবেই বলতে পারবো না যে এখানে কোনো সঠিক উত্তর আছে। এখানে প্রত্যেকটি ক্লজ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে প্রত্যেকটি ক্লজ আছে। এই ক্লজ থাকার কারণে এখানে আসলে সঠিক উত্তরটি নেই। সো ইফ ইউ আস্ক মি ইজ দেয়ার এনি আনসার অফ দিস কোয়েশ্চেন, আমরা বলবো এটার কোনো উত্তরটি দেয়া নেই। আমরা এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ক্যালিবান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অফ শেক্সপিয়ার্স। এটা আমরা খুব ভালো করে জানি, টেম্পেস্টের মধ্যে যে দৈত্যাকৃতি দানবটি রয়েছিল প্রসপার, সেই দৈত্যাকৃতি দানবের নাম ছিল ক্যালিবান। এটা হচ্ছে আমাদের টেম্পেস্ট যে ইয়েটি রয়েছে শেক্সপিয়ারের কমেডি টেম্পেস্ট, সেই টেম্পেস্টের একটি ক্যারেক্টার হচ্ছে ক্যালিবান। এরপরেরটি হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আমি সবসময় একটা কথা স্টুডেন্টদেরকে বলে থাকি, আপনাদের সবাইকে যারা আমার স্টুডেন্ট আছেন তারা সবাই খুব ভালো করে জানেন যে কখনো যদি কোনো একটি নাউন নিয়ে কোনো আপনি প্রবলেম পড়ে যান তাহলে প্রথম কথা হচ্ছে নাউনটি কোনো সিঙ্গুলার প্লুরাল হয় কিনা দেখে নিতে হবে। যারা আমরা জানি যে রিভার রিভার্স এটা হয়, যদি রিভার রিভার্স হয় সিঙ্গুলার প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে এটা আমরা সবসময় বলি কমন নাউন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আনসার কমন নাউন। লেটস গো, পরেরটাতে চলে যাই। Caesar and Cleopatra is a tragedy by William Shakespeare, a poem by Lord Byron, a play by Bernard Shaw. এখানে ব্যাপারটা হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রার মধ্যে এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এই দুটোর মধ্যে ঝামেলা আছে। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা হচ্ছে শেক্সপিয়ার একটি ট্র্যাজেডি, আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা হচ্ছে জেবি শ এর একটি প্লের নাম। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? আমরা জানি অ্যাবিলিটি একটু ক্রিটিক্যাল ভার্ব, কারণ হচ্ছে এটাকে অনেকে এবল বলে ফেলে, ওকে আনএবল বলে ফেলে, কিন্তু বেসিক্যালি হচ্ছে এটির ভার্ব ফর্ম হচ্ছে অ্যানেবল। এর ভার্ব ফর্ম হচ্ছে অ্যানেবল। পরেরটায় যাচ্ছি। দ্য ওয়ার্ড ইকুইভোকেশন, আমরা ইকুইভোকাল শব্দটা থেকে এসেছি। ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থক, কোনো একটি জিনিসটা অস্পষ্ট যদি ভাব আসে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত ইকুইভোকেশন অথবা ইকুইভোকাল শব্দটা বলে থাকি। ইকুইভোকেশন ওখান থেকে এসেছে। টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের দুটো কন্ট্রাডিক্টরি থিং থাকলে এটা আমরা ইকুইভোকেশন বলি অথবা ইকুইভোকাল বলি। দ্ব্যর্থক দুটো মিনিং আছে এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি। সো আনসার হচ্ছে এখানে বি।
যাচ্ছি পরেরটাতে, আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। এখানে আমরা জানি দুটো পাস্ট টেন্স থাকলে আমরা জানি এখানে একটা পাস্ট টেন্স আর বিফোরের আগে আরেকটা টেন্স ছিল। মাই ফাদার লেফট, আমি আসার আগে আমার বাবা চলে গিয়েছিল, তার মানে আমি আসা এটা একটা পাস্ট টেন্স, এটা একটা পাস্ট টেন্স। দুটো পাস্ট টেন্সের মধ্যে যেটি অধিকতর পাস্ট টেন্স হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে থাকি, সে কারণে এটা হ্যাড লেফট হবে। তো নেক্সট যাওয়ার আগে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে নেক্সট আমাদের মান্থে সেকেন্ড ব্যাচ আমাদের অ্যাপ্লাইড গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচটা আমরা ওপেন করতে যাচ্ছি। এবং এটা সাধারণত যারা রিটেনের জন্য বিভিন্ন ব্যাংকে যারা রিটেন এক্সামিনি রয়েছেন তারা যদি ইংলিশে খুব দুর্বল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই কোর্সটি অসাধারণ হেল্প করবে, কারণ এটির বেসিক যে স্ট্রাকচারটা সাজানো হয়েছে সেটা সবার জন্য খুবই চমৎকার করে সাজানো হয়েছে। আপনি আমাদের ইনবক্স নক করতে পারেন, ইনবক্সে আপনাকে ডিটেইল এই কথা ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দেবে। নেক্সট, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, পুয়ার প্লেয়ার্স দ্যাটস ট্রাস্ট। এই যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, আমরা এই লাইনটাই দিয়েই সবাইকে মনে রাখতে বলি। এটি হচ্ছে যখন লেডি ম্যাকবেথ মারা যায় তখন ম্যাকবেথ এই ডায়লগটি দিয়ে থাকেন, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। ওনারও প্রায় মৃত্যুর সন্ধিক্ষণ ঘনিয়ে আসে তখন ম্যাকবেথ এই ডায়লগটি দিয়ে থাকেন, এই লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। আসুন পরেরটায় যাই। Which of the following words is spelled incorrectly? এখানে রেমিনিসেন্স শব্দটি ইনকারেক্টলি স্পেলড আছে, এটা রেমি EINI হবে এখানে, বেসিক্যালি এটা হচ্ছে ভুল আর বাকিগুলো সবগুলো ঠিক আছে। Who wrote পিকচারেস্ক টাইটেল টম জোন্স? এই টম জোন্স এটা হচ্ছে আমরা অনেকেই জানি যে নোবেলের ফাদার অফ নোবেল হেনরি ফিল্ডিং এর একটি অনবদ্য সৃষ্টি হচ্ছে টম জোন্স। সো আমরা হেনরি ফিল্ডিং হচ্ছে আমাদের এটির উত্তর। যাচ্ছি 16 নম্বরটাতে। দ্য স্টোরি অফ মবি ডিক ইজ সেন্টার্স অন, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মবি ডিকের আর আলাদা একটা নামই আছে দ্য হোয়েল, তো এটা বলার অপেক্ষা রাখে না যেটা আনসারটা হোয়েল হচ্ছে। মবি ডিকের আরেকটা নামই হচ্ছে আ হোয়েল। যাচ্ছি পরেরটাতে। হি প্রেড বেস্ট টু লাভ বেস্ট, আমরা জানি এটা একটা এই লাইনটাতে আমরা দেখেছি যে এসটি কোলারেজ সুপার ন্যাচারালিজম প্রকাশ পেয়েছিল, সো আমরা এটা এসটি কোলারেজকে উত্তর হিসাবে নিচ্ছি। দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ, এটার মধ্যে একটু ব্যাপার আছে। আমরা টপিক সেন্টেন্স এবং থিসিস স্টেটমেন্ট এই দুটো নিয়ে আমরা মাঝে একটু ঝামেলায় পড়ে যেতে পারি। একটু মনে রাখতে হবে থিসিস স্টেটমেন্ট সাধারণত কোনো একটি প্যারাগ্রাফের শেষ প্রান্তে থাকে, আর টপিক সেন্টেন্স সাধারণত প্যারাগ্রাফটা কিসের উপর বেস করে আছে সেটি টপিক সেন্টেন্সের মধ্যে নির্ধারিত হয় এবং বলে দেওয়া হয়। তো যখন আপনি টপিক সেন্টেন্স দিয়ে দেবেন তখন প্যারাগ্রাফ কিসের উপর নির্ধারিত হচ্ছে, কিসের উপর থাকছে সেই পার্টটা কন্ট্রোলড হচ্ছে। সো ওই পার্সপেক্টিভে আপনি যখন টপিক সেন্টেন্স দিচ্ছেন সেটা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবে, এই পার্সপেক্টিভে আমাদেরকে টপিক সেন্টেন্স হবে এটার উত্তর। যাচ্ছি পরেরটাতে। Which of the following words is spelled correctly? এখানে অথরিটেটিভ আমরা উচ্চারণ করলেও এখানে আসলে লিখতে গেলে অথরিটেটিভ, এই যে RI, এটা খুব ক্রিটিক্যাল একটি কোয়েশ্চেন। যারা একদমই ওয়ার্ডটি কখনো পাননি তাদের জন্য এটি আসলে খুবই ক্রিটিক্যাল একটি কোয়েশ্চেন হতে পারে। আমি জানি না আপনাদের কজনে হয়েছে, বাট ইটস আ ভেরি ক্রিটিক্যাল ওয়ার্ড টু প্রনাউন্স অ্যান্ড টু নো দ্য রাইট আনসার অফ ইট। সো আমাদের আনসার হচ্ছে এখানে সি, অথরিটেটিভ। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট বানানটা। যাবার আগে আমাদের পরের যে কোয়েশ্চেনটি আছে সেটা যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করে রাখি। 5th জুনে আমাদের BCS রিটেনের ফার্স্ট ব্যাচ 44th BCS এর ফার্স্ট ব্যাচ আমরা ওপেন করতে যাচ্ছি। আমাদের BCS রিটেনটা খুব চমৎকার করে সাজানো একটি অনবদ্য একটি কোর্স। আপনি যেখানেই যাই করেন না কেন আপনি BCS রিটেনের জন্য আপনাকে লার্নিং উইথ শাহানকে একবার ট্রাই করা উচিত, কারণ হচ্ছে এই BCS রিটেনকে এত চমৎকার করে আমরা সাজিয়েছি এবং এটার যে টোটালিটি, যে টোটাল যে ডিসকাশন বা টোটাল যে আমাদের সিলেবাস যে প্যাটার্ন আমরা সাজিয়েছি। যাবার আগে আমাদের পরের যে কোয়েশ্চেনটি আছে সেটা যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করে রাখি। 5th জুনে আমাদের BCS রিটেনের ফার্স্ট ব্যাচ 44th BCS এর ফার্স্ট ব্যাচ আমরা ওপেন করতে যাচ্ছি। আমাদের BCS রিটেনটা খুব চমৎকার করে সাজানো একটি অনবদ্য একটি কোর্স। আপনি যেখানেই যাই করেন না কেন আপনি BCS রিটেনের জন্য আপনাকে লার্নিং উইথ শাহানকে একবার ট্রাই করা উচিত, কারণ হচ্ছে এই BCS রিটেনকে এত চমৎকার করে আমরা সাজিয়েছি এবং এটার যে টোটালিটি, যে টোটাল যে ডিসকাশন বা টোটাল যে আমাদের সিলেবাস যে প্যাটার্ন আমরা সাজিয়েছি। জানার জন্য আমাদের ইনবক্সে একটু নক করুন। আপনি জানবেন আমাদের এখান থেকে যারাই BCS রিটেন কমপ্লিট করে গিয়েছে তারাই খুবই হ্যাপি হয়ে এখান থেকে গিয়েছে এবং তারা খুব চমৎকার ফিডব্যাক দিয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের 10টি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সেশন থাকে এটার উপরে, যেটা আপনাদের রাইটিংয়ের অ্যাবিলিটিকে চমৎকার করে ইনফ্লুয়েন্স করে। আশা করি আপনাদেরকে আমরা ওই ব্যাচে পাবো। যারাই মনে করছেন যে আমরা মোটামুটি সম্ভাবনা আছে আমাদের প্রি পাস করার, আবার অথবা পাস না করার সম্ভাবনা থাকলেও কোনো সমস্যা নেই। আপনি একদমই বেসিক লেভেল থেকে আপনি মনে রাখবেন যে
সাধারণত রিটেন রেজাল্ট আউট হওয়ার পরে আমরা যে সময়টা পাই সেই সময়ের মধ্যে আসলে কোনোভাবে রিটেনটাকে সলভ করা সম্ভব হয় না বা রিটেনটাকে করায়ত্তে নেওয়া সম্ভব হয় না। আর যেহেতু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলোতে ধ্যান দিয়ে এগুলোতে আমাদেরকে সময় দিতে হয় আমাদের বিসিএস রিটেনের মধ্যে, আপনি সময় নিয়ে এটাকে আপনার স্কিল ডেভেলপ করতে হয়। তো ওই কম সময় 1-1.5 মাসের মধ্যে হুড়োহুড়ি করে এগুলো হয় না। একটু সময় নিয়ে যখন আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন তখন সেক্ষেত্রে আপনি রিটেনে গিয়ে নিজেকে প্রস্তুত ভাবতে পারবেন। নাহলে দেখা যায় যে আসলে শেষ পর্যায়ে গিয়ে অনেকে হুড়োহুড়ি করে, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ইস্যুসগুলো রয়েছে, রাইটিং স্কিলের ইস্যুসগুলো রয়েছে, কম্প্রিহেনশন সলভিংয়ের ইস্যুসগুলো রয়েছে, এগুলো স্কিল ডেভেলপ করতে হয়। 2-1 দিন সময় দিয়ে এটা হয় না আসলে। তো এটিতে আমাদেরকে একটু সাবধানতার সাথে সময় দিয়ে আমার মনে হয় এই কোর্সটি করে দেওয়া উচিত আপনাদের সবারই। চলুন পরের প্রশ্নটাতে চলে যাই আমরা। পরের প্রশ্নটা হচ্ছে ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দিস। এটা হচ্ছে বাই হোম উই ক্যান। আমরা বাই হোম থাকলে সাধারণত আমরা হু দিয়ে শুরু করতে পারি, আমরা জানি এটা। বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। সো এটার আনসারটা হচ্ছে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। যাচ্ছি পরেরটাতে। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ডু নট ক্লোজ দ্য ডোর। ডু নট ক্লোজ দ্য ডোরের কারেক্ট প্যাসিভ ফর্ম হচ্ছে লেট নট দ্য ডোর বি ক্লোজড। লেট নট দ্য ডোর বি ক্লোজড। আমরা জানি যে নেগেটিভ ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা এই ধরনের সলিউশনটা করে থাকি, লেট নট দিয়ে শুরু করে থাকি, লেট নট দ্য ডোর বি ক্লোজড। নেক্সট, আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ড্যাশ ম্যান। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যদিও আমরা জানি আইডেন্টিক্যালের পরে কিন্তু টু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। টু না থাকলে আমাদের উইথ উত্তর নেব আমরা। তো এখানে আমাদের উইথ দেখতে পাচ্ছি আমরা, এই কারণে আমরা উইথটা পাচ্ছি। যদি এখানে টু থাকতো তাহলে আমরা টুটাকে উত্তর হিসাবে নিতাম। চলো 22, all change utterly, a terrible beauty is born। আমরা জানি এটি হচ্ছে ইয়েটসের ইস্টার 1916 যে পোয়েমটি আছে সেই পোয়েম থেকে এটি নেওয়া হয়েছে এই লাইনটি। আসুন তারপরটাতে চলে যাই। চুজ এ কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এখানে অনেকে এটাকে ভুল করে ফেলেছে শুধুমাত্র কম্পারেটিভ ফর্মটাকে মাথায় না রেখে। কম্পারেটিভ ফর্ম থাকলে শুধুমাত্র এখানে একটাই কম্পারেটিভ ফর্ম আছে এবং সেটা হচ্ছে এই যে দেন দিয়ে কম্পারেটিভ ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, মোর ইন্ডাস্ট্রিয়াস। এটা হচ্ছে আমাদের আনসার। জামান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। যেটি আমাদেরকে সলভ করতে বলা হয়েছিল সেটি ছিল হচ্ছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান। আনসার ছিল হচ্ছে জামান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। যাচ্ছে পরেরটাতে 26, হু রোড দ্য শর্ট স্টোরি দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রসহপার। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রসহপার আমরা জানি আমাদের উইলিয়াম সমারসেট মমের লেখা। অ্যান্ট দ্য গ্রসহপার খুবই চমৎকার, আমরা ছোটবেলায় পড়েছি এটি, এবং সেটি ছিল হচ্ছে একটি শর্ট স্টোরি রাইটিং এর খুবই ফেমাস একজন রাইটার হচ্ছে আমাদের উইলিয়াম সমারসেট মম। আমাদের এই সমারসেট মম হবে আমাদের আনসার। এরপর হচ্ছে প্যারাডাইজ লস্ট। এটা আমরা পড়ার সময় সবসময় বলতাম, এটা থিমটা দেওয়ার সময় একটু সাবধানে থিমটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। এটাকে উল্টো করে ম্যান টু গড দিয়ে কনফিউজ করে ফেলে, ওয়েজ অফ গড টু ম্যান। এটা হচ্ছে আমাদের আনসার। যাচ্ছি পরেরটাতে। Oh, lift me as a wave, a leaf, a cloud, I fell upon thorns of life, a blade. এটি হচ্ছে Ode to West Wind। ওয়েস্ট উইন্ড পিবি শেলির ফেমাস কবিতা Ode to West Wind-এর এটি একটি লাইন। যাচ্ছে 28-এ যাওয়ার আগে আমাদের 1 জুন যারা এবার পরীক্ষা আনফর্চুনেটলি খারাপ হয়ে গেছে, অথবা যারা আপনার কাছাকাছি ছোট যারা আছে, যারা বিসিএস আগামীবার দেবে বা যারা আগামীবার দেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের জন্য 45th BCS এর ফার্স্ট ব্যাচ ওপেন করতে যাচ্ছি আমরা 1 জুন। এটার জন্য আপনি পাওয়ার জন্য আমাদের ইনবক্সে নক করতে পারেন, এবং আমাদের ইনবক্সে নক করার পাশাপাশি আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করতে পারেন, এবং যখনই আপনি আমাদেরকে এটাকে ইনবক্সে আপনি নক করবেন আমাদেরকে, আমরা এটা ডিটেইলসটা আপনাদেরকে দিয়ে দেবো, কত তারিখ কখন শুরু হচ্ছে না হচ্ছে সবগুলো। এটার জন্য একটা ছাড় দেওয়া আছে। এটা নর্মালি আমাদের কোর্স ফি হচ্ছে 2500, কিন্তু 1 জুনের আগে I mean 31শে মের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে এটার জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা আপনাদের জন্য ফি ধরা আছে। তো চলুন এই ডিসকাউন্টটা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে যত দ্রুত পারেন আপনি আমাদের সঙ্গে 31st মের মধ্যেই আপনি আমাদের সঙ্গে এক হতে পারেন। চলুন চলে যাচ্ছি পরেরটাতে। The word vital is an noun, adjective, verb, adverb. এখানে আমরা vital al থাকার কারণে আমরা al দিয়ে আমাদের adjective হয়, noun হয়। যেমন arrival এটা হচ্ছে আমাদের noun, আর ভাইটাল হচ্ছে ভাইটাল পয়েন্ট, ভাইটাল ইস্যু, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ, কারণ ইস্যু পয়েন্টের আগে বসে। সো এটা অনেকে কনফিউজড হয়ে যায়। ভাইটাল হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। নেক্সট, টু গেট অলং উইথ মিনস এটা অনেকে ভুল উত্তর ব্যাখ্যা করতে পারে। আপনি মনে রাখবেন এটা অনেকে অ্যাকম্পানি মনে করতে পারে, বাট অ্যাকম্পানি নয়। টু গেট অলং উইথ মানে কারোর সঙ্গে মানিয়ে চলা। তো সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে টু অ্যাডজাস্ট, গেট অলং উইথ। চলুন পরেরটাতে যাই।
দ্য সিনোনিম অফ প্যানোরামিক, আমরা সাধারণত যারা মোবাইলে অথবা বিভিন্ন ক্যামেরাতে যখন আমরা শট নেই তখন আমরা প্যানোরামা শট বলি। প্যানোরামা শট মানে সাধারণত এভাবে টেনে একটা শট নেওয়া, ব্রডার স্পেক্টে শটটা নেওয়া, মানে পুরোটা দেখা। এটাকে সিনিক, ন্যারো না, শর্ট না, রেস্ট্রিক্টেড না, লিমিটেড না, কিছুই না, এটা হচ্ছে সিনিক হবে আমাদের আনসার। যাচ্ছে পরেরটাতে, অ্যান্টোনিম যখন আমরা স্লথফুল খুঁজতে যাব, মানে যে খুব লিথার্জিক থাকে, দুর্বল থাকে, অলস থাকে, তার জন্য হচ্ছে যে এনার্জেটিক, তার উল্টোটা। আমাদের আনসার হচ্ছে এনার্জেটিক। প্লেফুল উত্তর দিতে পারে অনেকে, বাট প্লেফুল উত্তরটা কিছু কিছু ক্ষেত্রে একটু দূরের সেকেন্ডারি অ্যান্টোনিম হিসেবে এটাকে ইউজ করা যাবে। বাট এখন পর্যন্ত আমরা যতগুলো ডিকশনারি পদ্ধতি দেখেছি, আমরা এখন পর্যন্ত এনার্জেটিককে আমরা দেখেছি সবগুলোতে ফার্স্ট চয়েস হিসেবে আমরা সামনের দিকে। আর এখন প্লেফুল কোনোটাতে আমরা পাইনি। প্লেফুল ওয়ার্ডটার সাথে একটু হুইমজিক্যাল, প্লেফুলটা বেসিক্যালি একটু হুইমজিক্যাল পার্সপেক্টিভে, আর এনার্জেটিক মানে হচ্ছে স্লথ, অলসের উল্টোটা হিসেবে আমরা এটাকে নিতে পারি। চলুন পরেরটাতে যাই। আলেকজান্ডার পোপস এসে অন ম্যান, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এসে দিয়ে নামকরণ করা হলেও আলেকজান্ডার পোপের খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটা পয়েন্ট। আমি যখন পড়াই তখন এটা আমি খুব সুন্দর করে একটা টিপস টু রিমেম্বার দিয়ে পড়াই, স্টুডেন্টরা খুব সহজে মনেও রাখতে পারে এটাকে। আশা করি সবার কমন পড়েছে। নেক্সট, বাই অ্যান্ড লার্জ মিনস হচ্ছে এটা বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে অনেকে এভরিওয়ার দিয়ে থাকে। বাই অ্যান্ড লার্জ মানে এভরিওয়ার না, বাই অ্যান্ড লার্জ হচ্ছে মোটের উপর সবচেয়ে অধিকাংশ ক্ষেত্রে মোটের উপর এটা বোঝানো হয়। তো সেক্ষেত্রে আলটিমেটলি এটা আনসার হবে মোস্টলি। এবং সেই পার্সপেক্টিভের পর আমরা যাচ্ছি পরেরটাতে, ফোর্থ আমাদের সেকেন্ড লাস্টে চলে আসছি আমরা। ফ্রান্সিস বেকন ইজ অ্যান এসেইস্ট, আমরা সবাই জানি, সময় নষ্ট করছি না, যাচ্ছি পরেরটাতে। হি কুড নট উইন বাট লার্ন আ লট, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা সাধারণত আমরা জানি বাট দিয়ে প্রতি বিসিএস একটা প্রশ্ন থাকে। সো বাটের ব্যাপারটা একটু মনে করে, যদি হি কুড নট উইন, এটা একটা ক্লজ 1, আর লার্ন এ লট, এখানে একটা এই হি আছে উচ্চ, তো হি লার্ন এ লট এটা ভার্ব। সো ভার্ব 2, সাধারণত দুটো ভার্ব আছে, দুটো ভার্বের মাঝখানে যদি কোনো কিছু থাকে, সাধারণত দুটো ক্লজের মাঝখানে যদি কোনো কিছু থাকে, আমরা বুঝতে পারছি এটা একটা ক্লজ 2, এটা একটা ক্লজ 1, দুটো ক্লজের মাঝখানে আছে। সো বাটটা হচ্ছে বেসিক্যালি এখানে কনজাংশন। সো এই পার্সপেক্টিভ আমরা মোটামুটি 35th যে কোয়েশ্চেন সেটা সলভ করার পরে আমরা বুঝে গেছি আমাদের এখানে কি আসছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে পরীক্ষার প্রশ্নটা কেমন হয়েছে, আমি বলবো যে এটা আসলে মোটামুটি আমার কাছে মনে হয়েছে বেশ সহজ একটি প্রশ্ন হয়েছে। দু একটা কনফিউশন ছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই সহজ হয়েছে। বিশেষ করে লিটারেচারটা আমার কাছে মনে হয়েছে বেশ সহজই হয়েছে। তো আরেকবার মনে করে দিতে চাই, 5th জুন আমরা বিসিএস রিটেনের ফার্স্ট ব্যাচ অফার করতে যাচ্ছি। আমরা অসাধারণভাবে এই ব্যাচগুলো আমরা রান করে থাকি। আমরা আশা করছি আপনাদের সঙ্গে আমরা এই সময়টা খুবই চমৎকার একটা সময় যাবে। আমরা খুব চমৎকার করে এই সেশনগুলো নিয়ে থাকি। এর মধ্যে আমাদের অনেক মার্কেটিং সেশনগুলোও যাবে। ওগুলোতে আপনারা যদি একটু চোখ রাখেন তাহলে আমাদের পেজে আপনারা জানতে পারবেন যে আমরা আসলে এই ব্যাপারগুলো কীভাবে সলভ করে থাকি। আপনাদের সবার জন্য থাকছে শুভকামনা। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী সেশনগুলোতে, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।